তিতুমিরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয় বললেন উপদেষ্টা। সংস্কারের নামে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দ্রুত ভোট ছাড়া কোনো পথ নেই বললেন তারেক রহমান। ভোরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। সময় বেঁধে দিয়ে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয় বলে জানালেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে তিনি আরও জানান, তিতুমির সহ 7 কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে কমিটি। জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। সংস্কার করে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ভোট যত দেরি হবে ততই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রে বিপদে পড়বে জনগণ। তাই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নির্বাচন ছাড়া কোনো রাস্তা নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব তৃণমূলে পৌঁছে দিতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কর্মশালা আয়োজন করছে বিএনপি। খুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছে, উদ্দেশ্য নতুন বাংলাদেশ গঠনে বিএনপির দেয়া এই সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনগণের আস্থা অর্জন করা। তারেক রহমান এগিয়ে চলো। গত 15 বছর যেখানে যুক্ত হয়ে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জোরে ধরে রেখেছিল। রোববার রাজধানীর শ্যামপুরের কদমতলী থানা বিএনপির কর্মশালায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি নেতারা অন্যায় করলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে দল, ছাড় দেওয়া হয় না কোনো অন্যায়কারীকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও বেশ কড়া কথা বলেন তারেক রহমান। আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অতীতে দেখেছি দলের কোন নেতাকর্মী যদি অন্যায় করে দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে, যেহেতু সে দলের নেতা বা কর্মী তার 7 গুণ মা। কিন্তু বিএনপি এই কাজটি করেনি। আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি। এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য। সংস্কার নিয়ে সরকার ও সংশ্লিষ্টদের একমুখী অবস্থানের কড়া জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সংস্কার আলাপে নির্বাচন দেরি হলে বিপদে পড়বে দেশের মানুষ। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে দ্রুত ভোটের বিকল্প নেই। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে বসা। আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। এদিকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের পক্ষে মেয়ে জাইমা রহমান বাবার প্রতিনিধিত্ব করতে লন্ডন থেকে ওয়াশিংটন যাচ্ছেন। ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। ব্রেকফাস্ট প্রেয়ার এটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। লন্ডন থেকে জয়েন করবেন। সন্ধ্যা 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির এই 2 নেতা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে 1478 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর কথা জানায় বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। জানান, আজ সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে 14 জানুয়ারি 12 কেজি সিলিন্ডারের দাম 4 টাকা বাড়িয়ে 1459 টাকা নির্ধারণ করা হয়। এদিকে অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ভোক্তা পর্যায়ে 89 পয়সা বাড়িয়ে
অটোগ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। নিত্যপণ্যের মজুতে কোনো ঘাটতি নেই, তাই রমজানে পণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় বাজার নিয়ন্ত্রণে পণ্যের উৎপাদন, চাহিদা ও সরবরাহের সঠিক তথ্য নিশ্চিত করে সরবরাহ ব্যবস্থাপনার জন্য কমিশন গঠনের দাবি করেন ব্যবসায়ীরা। তবে ছাত্র প্রতিনিধিদের দাবি, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে খাদ্য পণ্যের যৌক্তিক দাম নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। বাজারে পণ্যের উচ্চ দামে পড়ছে ভোক্তার হাত। দাম নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিলেও কাজে আসছে না। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে রোববার রাজধানীর একটি হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে নীতি সম্মেলন হয়েছে, যেখানে বাজার স্থিতিশীলতায় নানা ঘাটতির কথা উঠে আসে। মানুষের আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই তার ব্যয় বাড়ছে এবং সেই কারণে খাদ্যের বাজারটি প্রসারিত হচ্ছে। কিন্তু এই প্রসারিত বাজারটিকে যদি আমি বলি যে আমার কাছে মনে হয়েছে যে উত্তরোত্তর বাজারটি আরও বেশি আনরেগুলেটেড হয়ে যাচ্ছে। ভোক্তার অসহায়ত্বের শেষ কোথায় এ নিয়ে প্রশ্ন তোলে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। আর চিরচেনা যুক্তি তুলে ধরে পণ্য মূল্য বাড়ার কারণ ব্যাখ্যা করেন ব্যবসায়ীরা। বৈষম্য বিলোপের কথা বলে যে সরকার দায়িত্ব নিয়েছেন, বৈষম্য তো প্রতিনিয়ত বাড়তেছে। যখন এই পণ্যগুলো আমরা কিনতে চাই, তারা কিন্তু একটা প্রিমিয়াম চার্জ করে, এটা কান্ট্রি রেটিংয়ের উপরে হয়। সো আমাকে কিন্তু ওই জায়গায় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যখন কিনেন একই পণ্য, আমাকে কিন্তু বেশি দিতে হয়। আমাদের কাছে যদি সঠিক তথ্য থাকতো তাহলে আগেই আমরা আমদানি করতে পারতাম। আমাদের ভোক্তারা যে অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে সেইটা আশা করি করতে হতো না। বাজারে অস্থিতিশীলতার দায় বিগত সরকারকে দিয়ে আসন্ন রমজানে দ্রব্যমূল্য না বাড়ার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। সরকারকে সহায়তার কথা জানায় রাজস্ব বোর্ড ও ট্যারিফ কমিশন। আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এর কোনো সংকট বাজারে নেই। গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। সরকারের কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণ করতে হয়। যখন দেখা যায় যে অল্প কজন মাত্র একটা বিজনেসকে ফ্যাসিলিটেট করছে, তখন সরকারের উচিত এটা ওপেন করে দেওয়া। তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা সম্ভব নয় বলে মনে করেন ছাত্র প্রতিনিধিরা। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একজন করে অন্তত মুখপাত্র থাকা এখানে আলটিমেটলি তাদের সদিচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব নয় বলে আমার এই অল্প সময়ের অভিজ্ঞতা বলে। চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে রাজনীতিবিদদের সৎভাবে উপার্জনের পথ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন জাতীয় নাগরিক কমিটির এই নেতা। বিজনেসম্যানরাও অনেক ক্ষেত্রে তাদের। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। সক্ষমতা ও অতীত বিতর্কের অজুহাত তুলে আসছে রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাজারের প্রভাব পড়ার শঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি ভোক্তা ও অর্থনীতিবিদদের। এদিকে মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা যোগান দিতে প্রস্তুত। 2020 সাল থেকে রমজান মাসে দুধ, ডিম ও মাংস বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, যেখানে বাজার মূল্য থেকে কমে এসব পণ্য পান ভোক্তারা। তবে এবার রমজানে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এতে বাজারে দাম বাড়ার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। মাংসের যে দামটা সেটা হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য খুব কষ্টসাধ্য। সরকারিভাবে যে মাংসটা বিক্রি আগে বড় হয়েছে, এখন যদি না হয় মাংসের দাম আরো বাড়বে। মধ্যবিত্ত পরিবার তাহলে মাংসের কাছে যেতে পারবে না। সরবরাহকারীরা বলছেন, মুরগির মাংসের জন্য ফ্রিজিং ব্যবস্থা যেহেতু করতেই হবে, সুতরাং গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা সরবরাহ করতে প্রস্তুত আছেন। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের সবচেয়ে বেশি চাহিদার থাকেই হচ্ছে গরুর মাংসে। গরুর মাংস এবং খাসির মাংস যদি দেয়া না হয়, আমাদের কিন্তু ওই ফ্রিজার ভ্যানটা লাগবেই, কারণ এই জায়গায় দুধ দিচ্ছেন এবং মুরগির মাংসটা দিচ্ছেন। সুতরাং আমরা কিন্তু ফ্রিজার ভ্যানটা অ্যাভয়েড করতে পারতেছি না। তো আমাদের দেখা গেছে যে দুইটা মেইন আইটেম সরে যাচ্ছে, কিন্তু ওভারহেড কস্টটা সেম থেকে যাচ্ছে। অন্যান্য বছরের ন্যায় আমরা যা করছি, আমরা এই বছরও আমরা তা করার আমাদের ইচ্ছা আছে কিংবা আমাদের প্রস্তুতি আছে। বাট এখনো যেহেতু আমাদেরকে মন্ত্রণালয় ডাকে নেই। কেন বাদ যাচ্ছে গরু ও খাসির মাংস, এমন প্রশ্নের জবাবে প্রাণী সম্পদ উপদেষ্টা সক্ষমতার ঘাটতি ও অতীত বিতর্কে তুলে ধরেন। ডিম, দুধ, মুরগির মাংসটা যাবে,
আর আমরা মাছেরও চেষ্টা করছি। যেটা পাচ্ছেন না সেটা মূলত হলো ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে মাংসটা আসতো সেটা পাচ্ছেন না। মন্ত্রণালয় থেকে একটু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে আমরা যদি নিরাপদভাবে এটা দিতে না পারি তাহলে সেটা ক্ষতি হয়ে যেতে পারে। গতবার যেমন দিয়েছিল তেমনি অনেক ঝামেলাও হয়েছিল। তার মানে এই না যে সিদ্ধান্ত শেষ হয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পুষ্টির কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি চালু রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। উপকারভোগী কিন্তু সমাজের স্বল্প আয় শ্রেণীর মানুষ। তার মানে হলো যে এটার একটা সোশ্যাল রিটার্ন যেটা আছে সেটা কিন্তু পজিটিভ। এই ধরনের যে সমস্ত কর্মসূচি সেখান থেকে আসলে অর্থ প্রত্যাহারের তেমন কোনো ভালো যুক্তি নেই। এই জায়গাটাতে আমার মনে হয় যে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। গত বছর রাজধানীর 25টি স্থানে ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যানে ও 5টি বাজারের দোকানে প্রতিদিন 4 থেকে 4,500 কেজি মাংস বিক্রি হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চীনের সহযোগিতায় মোংলা বন্দরের সক্ষমতা বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দরটিকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে 4,068 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। খরচের 88% অর্থের যোগান দেবে বেইজিং। রোববার আগারগাঁওয়ে একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে নেওয়া মেগা প্রকল্প এখন বোঝায় পরিণত হয়েছে। ভৌগোলিক দিক দিয়ে কৌশলগত ও সুবিধাজনক অবস্থানে রয়েছে মংলা বন্দর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, নেপাল, ভুটান ও ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর মালামাল পরিবহন হয় এই বন্দরের মাধ্যমে। এবার চীনা ঋণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মংলা বন্দরকে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার আগারগাঁওয়ে একনেক বৈঠকে 4,068 কোটি টাকা ব্যয়ে মংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, এই প্রকল্পে 3,592 কোটি টাকা ঋণ দেবে চীন, যা বাস্তবায়ন হবে 2028 সালের মধ্যে। স্থানীয় অর্থায়ন কিছু আছে, কিন্তু পুরোটাই চীনের ঋণ। চীনের সরকারের উচ্চতম পর্যায় থেকেই এটা ছোট্ট অত বড় প্রকল্প না হলেই এটাকে তারা গুরুত্ব দিয়ে আসছেন। অর্থনৈতিক সংকটের এ সময়ে এলএনজি আমদানি কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার। এজন্য 1,709 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে দুটি প্রকল্প। উপদেষ্টা জানান, বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে কাজে লাগানো হবে বাপেক্সকে। আমদানিকৃত এলএনজি নির্ভরতা আমাদের ক্রমাগত বেড়ে গেছে, অথচ আমাদের দেশের ভিতর যে গ্যাসগুলো, যে প্রাকৃতিক গ্যাস আছে, এক্সপ্লোরেশন অনুসন্ধান, সেটার আমরা বিশেষভাবে এটা জোর দিচ্ছি। সব মিলিয়ে 12,532 কোটি টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ। কারণ হিসেবে ডলারের দাম ও সুদের হার বৃদ্ধি এবং চাহিদা অনুযায়ী ঋণ না পাওয়াকে দায়ী করছেন শিল্প উদ্যোক্তারা। এদিকে সেবা খাতের দক্ষতার ঘাটতিকে বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। মুদি দোকান থেকে সুপার শপ, বাস, ট্রেন, উড়োজাহাজে ভ্রমণ কিংবা ইন্টারনেট ব্যবহার, এসবই সেবা খাতের অন্তর্ভুক্ত। অর্থনীতিতে এই খাতের হিস্সা আগের তুলনায় অনেক বেড়েছে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ অর্থনৈতিক সুমারি বলছে, গেল এক দশকে সেবা খাতে অর্থনৈতিক ইউনিট বেড়েছে 50% বেশি, আর উৎপাদন খাতে মাত্র 15%। হিস্সা বাড়লেও সেবা খাতের দক্ষতা না বাড়ায় হতাশ উদ্যোক্তারা। এখনো আমি যদি সেই আগের মতো, আমি যদি 2 বছর 3 বছর আগের যে টেকনোলজি সেগুলো নিয়ে যদি কাজ করি, তাহলে কিন্তু আমার ডিমান্ড থাকবে না। আমাদের বাংলাদেশের যে পরিষেবার ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছিলাম, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে পিছিয়ে যাব, যেটা কিন্তু আমরা দেখেছি গত 2 বছরে কিন্তু এটা আমরা কিছুটা পিছিয়েছি। সো এটা যাতে না হয়, এজন্য তরুণ সমাজকে আমাদেরকে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে তাদেরকে ইনসেন্টিভাইজ করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। সরকারি হিসেবেই যখন উৎপাদন খাতের পিছিয়ে পড়ার তথ্য উঠে এসেছে, তখন কারণ হিসেবে সুদের হার ও ঋণ প্রবাহকে দায়ী করছেন অনেক ব্যবসায়ী। একদিকে যেমন ডলারের দাম বেড়ে গেল হঠাৎ করে, তারপরে এখন আমরা যেটা স্ট্রাগল করছি যে ইন্টারেস্ট রেটের সাথে, সেকেন্ড যে আমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দেখা গেছে যে ক্রেডিট ফ্লোর রিডাকশন। সো এই তিনটা জিনিস মিলিয়ে কিন্তু আমরা যেই পরিমাণ আসলে আশা করি যে যতটুকু গ্রো করতে পারবো কিংবা আমাদের যতটুকু গ্রোথের ক্ষমতা আছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে কাজে লাগানো যাচ্ছে না। সেবা খাতের অগ্রগতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, এই খাতে কর্মসংস্থান তৈরি হচ্ছে কিনা সেটা বিবেচনায় নিতে হবে। সেবা খাতে যে প্রচুর সংখ্যক কাজ সৃষ্টি হয়েছে, সেগুলো তুলনামূলকভাবে কম উৎপাদনশীল, কম আয়ের এবং অনেকটা হলো সাবসিস্টেন্স নেচারের। উৎপাদনশীল খাতগুলোতে আমাদের ইকোনমিক ইউনিটগুলো যেন
তৈরি হয় এবং সেই জায়গা থেকে অবশ্যই কমার্শিয়াল ওরিয়েন্টেড, রেজিস্টার্ড অ্যাকাউন্ট এবং সাপ্লাই চেইন ওরিয়েন্টেড যে সমস্ত খাতগুলো রয়েছে সেই খাতে যাতে আমাদের বেশিরভাগ কার্যক্রম বা ইকোনমিক ইউনিটগুলো যাতে আমরা বেশি দেখতে পাই। আইনগত কিছু সংস্কার দরকার আছে যাতে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যাতে ওই ধরনের সার্ভিসগুলো নিয়ে বড় ধরনের সাপ্লাই চেইনগুলোতে যুক্ত হতে পারে। নতুন উদ্যোক্তা তৈরিতে ঋণ প্রাপ্তি সহজ করার উপর জোর দিয়েছেন এই অর্থনীতিবিদ। এগুলো বেশি ডিকটেটেড এবং ডমিনেটেড। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক হার আরোপের ফায়দা পাচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। কৌশলগত বাজার হিসেবে বিদেশি বায়রাদের কাছ থেকে জানুয়ারি মাসে রেকর্ড অর্ডার পেয়েছেন তারা। হিসেব বলছে এক মাসেই 33% প্রবৃদ্ধি হিসেবে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়েছে বাংলাদেশ। শাখাও টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 6 মাসের টানা সংকটের মাঝেও চলতি বছরের জানুয়ারি মাসে সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিজিএমই এর তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে ঢাকা জোন 30% প্রবৃদ্ধি হিসেবে 2.96 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য অর্ডার পেয়েছে, আর চট্টগ্রাম জোন 45.72% প্রবৃদ্ধি হিসেবে অর্ডার পেয়েছে 191 মিলিয়ন মার্কিন ডলারের। জানুয়ারির 20 তারিখ থেকে যখন আপনার চাইনিজ হলিডে শুরু হয়ে যায়, এর আগে কিন্তু চায়না থেকে মালগুলো এক্সপোর্ট করাই নিয়ে আসতে হয়। ইনহাউস করার কারণে অর্ডারগুলো আর্লি কিন্তু আপনার বুকিং হয়ে যায়, যার ধরুন আমাদের এই অর্ডারটুকু বেশি দেখা যাচ্ছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকেই বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা আসন্ন ফল ও হলিডে মৌসুমের তৈরি পোশাকের অর্ডার পেতে শুরু করে। মার্চ এবং এপ্রিল মাস জুড়ে চলবে এই পোশাক রফতানির জাহাজীকরণ। এর মাঝে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চীনের তৈরি পণ্যের উপর 10% হারে শুল্ক আরোপ করেছে। এই অবস্থায় চীনের শুল্ক জটিলতা এড়াতে বিদেশি বায়াররা এখন বাংলাদেশমুখী হয়েছেন বলে মনে করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। এখন পিক আওয়ার সিজনে কিন্তু শিপমেন্টের কোয়ালিটি বাড়তি হয় নর্মাল টাইমের থেকে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে বিগত দিনে যে শিপমেন্টগুলো হয়নি ওটা পিছিয়ে আস্তে আস্তে একদম সন্নিকট আসার পরে এই শিপমেন্টগুলো এখন সম্পন্ন হচ্ছে, যার ধরুন আপনি এখানে একটা কনসেন্ট্রেটেড ভলিউম দেখতে পাচ্ছেন। বিজিএমই এর মতো বিকিএমই এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে এসেছে রেকর্ড পরিমাণ অর্ডার। জ্যাকেট, ট্রাউজার এবং ব্লেজারের অর্ডার এসেছে তুলনামূলক বেশি। তবে জানুয়ারি মাসে ঢাকা এবং চট্টগ্রাম জোনের প্রতিষ্ঠানগুলোতে 55,088 কোটি টাকার অর্ডার পেল, তা সাময়িক অগ্রগতি বলে মনে করছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এই অগ্রগতি ধরে রাখতে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত পরিবর্তনের মত তাদের। কাস্টমাররা চায়নার অল্টারনেটিভ খোঁজা আরও আগে থেকে শুরু করেছে, এখন আরও এই জিনিসটাকে আরেকটু ত্বরান্বিত করার চেষ্টা করছে। সো এটার ইম্প্যাক্টটা আমরা আসলে আমাদের এক্সপোর্টের মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। বাংলাদেশ বছরে প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করছে। এর মধ্যে ইউরোপ এবং আমেরিকা হলো বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম খাত এই তৈরি পোশাক শিল্প যেমন সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতায় পড়েছিল, ঠিক তেমনি তার থেকে উত্তরণের পথও খুঁজে পেয়েছে। বিশেষ করে আমেরিকা এবং চীনের যে বিরোধ চলছে তার ফলশ্রুতিতে তৈরি পোশাকের সুফল পাচ্ছে বাংলাদেশ, আর তাই জানুয়ারিতে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দালাল চক্রের ফাঁদে পড়ে শ্রমিকরা কল্যাণ ফান্ডের কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। রোববার দুপুরে বরিশাল নগরীর বিসিকে রফতানিকারক একটি জুতা তৈরির প্রতিষ্ঠানে শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শক্তিশালী ট্রেড ইউনিয়ন গঠনে উৎসাহ দিয়ে শ্রমিকদের বেতন বৈষম্য দূরীকরণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। এর আগে সকালে বরিশালের বিভিন্ন কলকারখানা পরিদর্শন করেন উপদেষ্টা। শ্রমিকদের এরকম ফান্ড আছে, এটা সবার জানা দরকার। আরেকটি হলো যে এখানে কোনো লেনদেন হবে না, এবং এটার জন্য আমার যেটা পরিকল্পনা, আমরা ফুললি এটা অটোমেশন যেভাবে করা যায়, অর্থাৎ আবেদন করা এটি যাতে সরাসরি করতে পারে এবং এই টাকাটা যাতে তাদের অ্যাকাউন্টে MFS-এর মাধ্যমে বিকাশে বা এরকম কোনো অ্যাকাউন্টে তাদের মাধ্যমে চলে যায়, তার অ্যাকাউন্টে চলে যায়। তাতে হবে কি যে এই যে মাঝখানে যে দালাল চক্র যারা শ্রমিকদের এক্সপ্লয়েট করে এবং মানুষকে যে এইভাবে প্রতারিত করে, সেই জায়গাটা আমরা ভেঙে দিতে চাই।
বেশিরভাগ সময়ই খালি হাতে ফিরছেন জেলেরা। তাদের দাবি, অনুমোদনহীন ট্রলিং বোটে নিষিদ্ধ জাল ব্যবহার করে মারা হচ্ছে পোনা, তাই কমছে মাছের উৎপাদন। গবেষকরা বলছেন, ট্রলিং জাল ব্যবহার করায় বিপন্ন হচ্ছে প্রাকৃতিক মৎস্য সম্পদ ও সামুদ্রিক জীববৈচিত্র্য, যার নেতিবাচক প্রভাব পড়ছে মৎস্য আহরণে। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পাদা। সমুদ্র থেকে মাছ শিকার শেষে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসে নোঙর করেছে অনেক জেলে ট্রলার। বেশিরভাগ ট্রলারই সমুদ্র থেকে ফিরেছে ইলিশ ছাড়া, অন্যান্য প্রজাতির মাছও কাঙ্ক্ষিত পরিমাণ নয়। 10 থেকে 15 দিনের জন্য গভীর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করে জেলেরা। একটি ফিশিং বোটের জ্বালানি খরচ ও 15-20 জন স্টাফের বাজার খরচ হয় 4 থেকে 5 লাখ টাকা। আর যে মাছ ধরা পড়ছে তা বিক্রি করে বাজার খরচে উঠছে না বলে দাবি জেলেদের। এই পরিমাণে বাজার প্রত্যেকটা বোটে মানে কি আমরা সাগর থেকে লস দিয়ে আসতে হয়। জেলেরা জানান, সমুদ্র উপকূলে দিন দিন বাড়ছে অবৈধ ট্রোলিং বোটের দৌরাত্ম্য। অনুমোদনহীন এসব ট্রোলিং বোটে ছোট ফাঁসের অবৈধ জাল ব্যবহার করে শিকার করা হয় পোনা মাছ। এতে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা, ফলে সমুদ্রে কমছে মাছের উৎপাদন। জালের ঘর একদম ছোট, তো যেটা পরে ওটি ধরা খায়। একটা ট্রোলিংয়ে যে মাছ মারতে আছে এরকম 1000 বড় আপনার সিজন হইলে এই মাছ ধরে কুলাইতে পারতো না। এরা যে ছোট বাচ্চা মাছগুলা সব মারিয়ালা মারিয়ানোর সময় যে বড় স্টিল বডি আছে এগুলো নদীতে মাছ ফালাই দিয়ে দিয়েছে। আমরা অনেক মাছ দেখতেছি বাস্তা আছে। গবেষকরা বলছেন, নীতিমালা অনুযায়ী 40 মিটার গভীরতার কম পানিতে মাছ শিকার করতে পারবে না ট্রলিং বোট, কিন্তু সাগরের তীরবর্তী এলাকায়ও মাছ ধরছে এসব বোট। এসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরায় পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা পড়ছে, ফলে বিপন্ন হচ্ছে প্রাকৃতিক মৎস্য সম্পদ ও সামুদ্রিক জীববৈচিত্র্য। ট্রলিং জাহাজে যে জালগুলো রয়েছে, এই জালে কিন্তু ছোট যে পোনা থেকে শুরু করে এবং যত প্রজননক্ষম যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো কিন্তু সব ধরা পড়ছে। তাতে করে এই উপকূলে মাছ কমে যাচ্ছে। মৎস্য বিভাগ বলছে, ট্রলিং বোট নামে পরিচিত কাঠের তৈরি এসব বোটের কোনো অনুমোদন নেই। নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কম্বিং অপারেশন চলমান আছে এবং বিহন্দি গড় চরগাছ যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই আটক করে সেগুলো ধ্বংস করা হচ্ছে। ট্রোলিং জাল ছাড়াও নিষিদ্ধ বেহন্দি ও চর ঘেরা জাল দিয়ে পটুয়াখালীর উপকূলে মৎস্য সম্পদ ধ্বংসের মহোৎসব চলছে। দ্রুত সময়ের মধ্যে এগুলো বন্ধ না হলে সমুদ্র মাছ শূন্য হয়ে পড়বে বলে মনে করছেন গবেষকরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পিরোজপুরের বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামের প্রতিটি ঘরই যেন একটি কারখানা। তৈরি হচ্ছে আধুনিক ডিজাইনের নজর কাড়া ক্রিকেট ব্যাট। স্বল্প মূল্যে পাওয়ায় কিশোর থেকে তরুণ সবার পছন্দ এসব ব্যাট, আর তাতে গ্রামবাসীর আয় বছরে কোটি টাকার বেশি। জিয়াউল হকের তথ্য ছবিতে ফুটে উঠেছে পরিবার ভিত্তিক গড়ে ওঠা সম্ভাবনাময় এই শিল্পের কথা। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ছবির মতো সাজানো গ্রাম বিন্না স্থানীয়ভাবে ব্যাট নামেই পরিচিত। প্রায় প্রতিটি ঘরে চলছে কর্মযজ্ঞ। দামে সস্তা ও আধুনিক নকশার ব্যাটগুলো যে কারো নজর কাড়বে। সব মিলিয়ে 2 শতাধিক কারখানা রয়েছে এই গ্রামে। গ্রাম জুড়ে তৈরি হচ্ছে শত শত নারী পুরুষের কর্মসংস্থান। আমরা গাছ, কদম গাছ দিয়া এখানে ব্যাট তৈরি হয়। মোকাম থেকে মনে করেন কাঠটা আনলে পরে জায়গা সমেশিংয়ে এই মালটারে বিভিন্ন সেকশন করে এরপর মালটা সেরায়। কম মূল্যের নরম কাঠ দিয়ে তৈরি এসব ব্যাটের চাহিদা অনেক, তবে ডিউজ বল খেলার উপযোগী নয়। তাই আন্তর্জাতিক মানের ব্যাট বানাতে যথাযথ কাঠের যোগান চান কারিগররা। এজন্য সরকারি সহায়তা পেলে রপ্তানিও করতে পারবেন তারা। সরকারে গেউ কাঠটা দিতে, বাকি পাকিস্তান হুইল কাঠটা দিতে আমাকে আমাদের ব্যবসাটা সুবিধা হইতে। কারিগরদের বিভিন্ন অভাব অভিযোগের জবাবে জেলা বিসিক জানালো, স্থানীয় এই কুটির শিল্পকে এগিয়ে নিতে যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। প্রায় 10,000 লোকের কর্মসংস্থান রয়েছে। স্থানীয় কাঁচামাল দিয়ে ব্যাট তৈরি করা হয়। আরও উন্নত মানের কাঠ দিয়ে ব্যাট তৈরি করতে পারলে এই ব্যাটগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। বিন্না গ্রামের প্রতিটি কারখানায় বছরে 20 থেকে 25,000 ব্যাট তৈরি হচ্ছে, আর তা থেকে বছরে আয় হয় কয়েক কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর। দেখছেন ভোরের সময়। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকে পড়ে আছে ছোট বড় 6টি ফেরি। বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী।
দীর্ঘ 7 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে এই নৌরোডগুলোতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজকে কিন্তু গত কয়েকদিনের তুলনায় শীতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন যারা ঘাট এলাকায় আটকে রয়েছে তারা কিন্তু বেশ দুর্ভোগ পোহাচ্ছে। কেউ যাত্রী, শ্রমিক, কেউ ব্যবসায়ী এখানে রয়েছে। তারা কিন্তু দীর্ঘ সময়, কেউ 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা ধরে তারা কিন্তু এই ঘাট এলাকাতে অপেক্ষা করছে। আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে রাত আসলে গত সন্ধ্যা রাত থেকেই কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ঠিক রাত যখন 11টা বাজে তখন এই কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকে। আর তারপরেই কিন্তু এই যে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখনই কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। তখন থেকেই এই নৌরুটে আসলে যানবাহন যাত্রী সংখ্যাটা বৃদ্ধি পেতে থাকে এবং এই মুহূর্তে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাটে এছাড়াও কিন্তু আমরা বিআইডব্লিউটিসি আমাদের যতটুকু জানিয়েছে যে ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ রোডেও কিন্তু ফেরি চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে এই যখন ফেরি চলাচল বন্ধ হয়ে যায় তখন মাঝনদীতে চলাচলরত কমপক্ষে 7টি ফেরিতে মাঝনদীতে আটকে রয়েছে এই 3টি নৌরুটে। তো সেখানেও কিন্তু বেশ যানবাহন রয়েছে এবং যাত্রী রয়েছে। তারা শীতের পরিমাণ বৃদ্ধি পায়, তারা কিন্তু কষ্ট করছে। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে। তারা বলছেন যে এখানে প্রায় শতই যে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অর্থাৎ এখানে কিন্তু চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো অনেক ঘটনা ঘটে রাতে। সেটা কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য যারা থাকার কথা তারা কিন্তু থাকছে না। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট এই নৌরুটগুলোতে অর্থাৎ তারা কিন্তু একটি যেহেতু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই নৌরুটগুলোতে যে বিভিন্ন যানবাহন চলাচল সম্পূর্ণ নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। একে উপেক্ষা করে কিন্তু এই যারা ট্রলার ব্যবসায়ী তারা কিন্তু ট্রলার চালিয়ে এই যাত্রীদের নিয়ে যাচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, কিন্তু সেই দিকে লক্ষ্য না করে কর্তৃপক্ষ যারা রয়েছে ঘাট এলাকাতে সেই ট্রলারের যারা যাত্রী হয়ে যাচ্ছে তাদের কিন্তু ঠেকানোর জন্য বা এই ট্রলারকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। অর্থাৎ এই ঘাটে যারা নৌ পুলিশ বা পুলিশের লোকজন বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী যারা থাকার কথা তাদের কিন্তু আমরা দেখছি না। এছাড়াও কিন্তু বিআইডব্লিউটিএ যে এখানে ব্যবস্থা রেখেছে, টিসি যে ব্যবস্থা রেখেছে, তারাও কিন্তু কোনো আসলে এটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটার কিন্তু আমরা এখানে হোটেল মোটেল রয়েছে, এগুলা কিন্তু ফেরি চলাচল বন্ধ হওয়ার পরে এখানে যারা একটা রেস্টুরেন্ট বা যারা এখানে হোটেল মোটেল রয়েছে এগুলা কিন্তু একটা চরম ব্যবসা করে আসছে। সেই ব্যবসাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কম দামিতে যে খাবারগুলো বেশি দামে বিক্রি করা, এগুলা নিয়ন্ত্রণের জন্য কিন্তু কোনো কর্তৃপক্ষকে আমরা এখন পর্যন্ত দেখি না। তবে সকালে কিন্তু একটু কুয়াশা মাত্রা কমে গেলেও কিন্তু এই মুহূর্তে আবার কুয়াশা পড়তে শুরু করেছে। আমরা কিন্তু মধ্যরাত থেকে দেখেছি কুয়াশার মাত্রা এবং যে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ রোডে মোট 22টি ফেরি রয়েছে। এই মুহূর্তে মাঝনদীতে আটকে রয়েছে ছোট বড় 7টি ফেরি। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। নিয়মিত রাজস্ব আদায় হলেও বরিশাল বিভাগের ফেরি ও খেয়াঘাটে নেই ন্যূনতম যাত্রী সেবা। বেশিরভাগ ঘাটে নেই যাত্রী ছাউনি ও শৌচাগার। এমনকি ঘাট ও সংযোগ সড়ক নাজুক হওয়ায় যানবাহনের সঙ্গে ঝুঁকি নিয়ে ওঠানামা করেন যাত্রীরা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় দক্ষিণাঞ্চলের যাত্রীদের। অপূর্ব রিপোর্ট।
বরিশালের মুলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন মিরগঞ্জ ফেরিঘাট ব্যবহার করেন, কেননা তাদের নদী অতিক্রম করতে হয় খেয়া পারাপারের মাধ্যমে। তবে ঘাটে কোনো ধরনের যাত্রী সেবা না পাওয়ার ক্ষোভ তাদের। রোদে দাঁড়াইয়াছি, একটু যাত্রী শ্রেণী থাকলে বসা যাইতো, বাচ্চাদের নিয়ে। কত দূর থেকে আসার পর একটা বাথরুম নাই, অপরিচ্ছন্ন। অভিযোগ আছে পটুয়াখালী জেলাতেও। জেলার সবচেয়ে ব্যস্ততম খেয়াঘাট পায়রাকুঞ্জ। প্রতিদিন অন্তত 10,000 মানুষ ব্যবহার করেন ঘাটটি। তবে যাত্রী ছাউনি ও শৌচাগার সহ কোনো সেবার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই চিত্র জেলার প্রায় সব খেয়াঘাটের। বৃষ্টিতে ভিজতে হয়, আবার ছেলেদের মধ্যে আমাদের দাঁড়াই থাকতে হয়। টয়লেট না থাকায় আমাদের মেয়েদের অনেক বিপদে পড়তে হয়। ঝালকাঠি শহরের 7টি খেয়াঘাটে রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচেই অপেক্ষা করতে হয় যাত্রীদের। পাশাপাশি বেশিরভাগ ঘাট ভাঙা, এ কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। বরগুনার বড়ইতলা, বাইনচটকি খেয়াঘাটেরও বেহাল দশা। বেদখল হয়ে গেছে যাত্রী ছাউনি। ঝুঁকি নিয়ে যানবাহনের সঙ্গে ওঠানামা করেন যাত্রীরা। আর ভোলার ইলিশা ফেরিঘাটে একটি বিশ্রামাগার নির্মাণ করা হলেও তা ব্যবহারের অনুপযোগী। এখানে ওইরকম ওয়াশরুমও নাই, থাকারও নাই, মানে আমরা গাড়িতেই থাকি আর কি। ঘাটগুলোরও একটু সংস্কার করা দরকার। ঝালকাঠিতে 7টা খেয়াঘাট আছে, একটি খেয়াঘাটেও কোনো যাত্রী ছাউনি নেই। আমরা চাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হোক, যাত্রীরা অধিক ভাড়া দিয়ে যে হয়রানির শিকার হচ্ছে হয়রানি মুক্ত হোক, যাত্রীরা সহজভাবে চলাচল করতে পারে। তবে শিগগিরই যাত্রী দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ঝালকাঠি পৌরসভায় 7টি খেয়াঘাট আছে, ঘাট অনেকটাই নষ্ট আছে। আমরা একটা স্কিম পাঠিয়েছি, তো ওইটা অনুমোদন হলেও করব, না হলে আমরা নিজস্ব অর্থায়ন ওটা করব। বরিশাল বিভাগে 6 জেলায় 3 শতাধিক খেয়া ও ফেরিঘাট রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ভোলা লক্ষ্মীপুর নৌরুট ব্যবহার করে দৈনিক ভোলা থেকে রাজধানী যেতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগছে যানবাহনগুলোর। অন্যদিকে ভোলা ঢাকা নৌরুট ব্যবহার করলে সে সময় কমে দাঁড়ায় অর্ধেকে। ভোলার বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, বিআইডব্লিউটিসির অত্যাধুনিক দুটি ফেরি ভোলা লক্ষ্মীপুর নৌরুটের পরিবর্তে ইলিশা ঢাকা রুটে বরাদ্দ দেয়ার। অবশ্য এ নিয়ে আশার বাণী শুনিয়েছে কর্তৃপক্ষ। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরিতে মেঘনা পার হয়ে একটি পণ্যবাহী গাড়ি রাজধানীর ঢাকা পৌঁছাতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে। শুষ্ক মৌসুমে নাব্য সংকট ও সড়কে যানজটের কারণে প্রায় এ সময় 2 থেকে 3 গুণ বেড়ে যায়। বছরের পর বছর এভাবেই ভোগান্তির মধ্য দিয়ে ভোলা থেকে রাজধানীতে পণ্য পরিবহন করা হচ্ছে। এদিকে 2023 সাল থেকে বেসরকারি প্রতিষ্ঠান কার্নিভাল ক্রুজ লাইন লিমিটেডের 2টি ফেরিতে ভোলা ঢাকা সরাসরি পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও ছোট যানবাহন পরিবহন করা হচ্ছে। এতে সময় লাগছে 7 ঘন্টা। সংশ্লিষ্টরা বলছেন, ভোলা লক্ষ্মীপুর রুটে চলা বিআইডব্লিউটিসির অত্যাধুনিক দুটি ফেরি ইলিশা ঢাকা রুটে চলাচল করলে আরো বেশি পরিবহন পারাপারের পাশাপাশি কমতো সময় ও খরচ। এখান থেকে লক্ষ্মীপুর হয়ে ধরেন 6, 4, 10, 11, 12 ঘন্টা লাগিয়ে যাইতেছে। অনেক টাইমে ফেরি বাজাইয়া দিতেছে। ঢাকা বলার জন্য যদি একটা ফেরির ব্যবস্থা করতে পারে, আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। যদি ভাড়াটা যদি একইভাবে থাকে, ব্যবসায়ীদের জন্য অনেকটাই মঙ্গল হবে। প্রস্তাবনা এখান থেকে দেওয়া আছে যে ইলিশা থেকে ঢাকা ফেরি সার্ভিস চালু করার বিষয়ে কমিটি রিপোর্ট দিলে এটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইলিশা ঘাটে সফরে গেলে এ দাবি করেন স্থানীয়রা। পরে ব্যবস্থা নেয়ার জন্য সেখানেই বিআইডব্লিউটিসি কে নির্দেশনা দেন তিনি। আপনি ফাইলপত্র নিয়ে আপনার চেয়ারম্যানের কাছে কালকে পৌঁছান। আর মুঠোফোনে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ের পরিচালক জানান, শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইলিশা থেকে ঢাকা এবং নারায়ণগঞ্জ খাসপুরের আশেপাশে কোথাও ফেরি পরিচালনা করার চিন্তা ভাবনা আমরা নিয়েছি। অতি দ্রুত ঘাট নির্মাণের মাধ্যমে এই সার্ভিসটি আমরা চালু করতে যাচ্ছি। মালিক সমিতির তথ্য মতে ভোলা লক্ষ্মীপুর রুটে দৈনিক 2 শতাধিক পণ্যবাহী যানবাহন পারাপার হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সংস্কারের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বরগুনার তালতলির ট্যাংরাগিরি ইকো পার্ক। বেষ্টনী ভেঙে যাওয়ায় বেরিয়ে গেছে প্রজননের জন্য রাখা হরিণ, মেছোভাগ এবং শূকর। 2.5 বছর ধরে বন্ধ ইকো পার্কে যাওয়ার একমাত্র সেতু নির্মাণ কাজ। এতে জনপ্রিয় এই দর্শনীয় স্থান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, ইকো পার্কের বেহাল দশা কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট।
দেশের দ্বিতীয় ম্যানগ্রোভ ফরেস্ট বরগুনার তালতলির ট্যাংরাগিরি বনে 2011-12 অর্থ বছরে 2,64 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ইকো পার্ক। প্রজননের জন্য কংক্রিটের বেষ্টনী দিয়ে রাখা হয় হরিণ, মেছোবাঘ, বন্য শূকর এবং কুমির। পার্কের ভেতরে চলাচলের জন্য নির্মাণ করা হয় 4.5 কিলোমিটার দৈর্ঘ্যের ইটের সড়ক। ছোট ছোট খালের ওপর বিভিন্ন আকারের 16টি ব্রিজ। দর্শনার্থীদের জন্য পার্কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় বিশ্রামাগার, স্থাপন করা হয় গভীর নলকূপ ও শৌচাগার। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এসব এখন এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেষ্টনী ভেঙে যাওয়ায় বেরিয়ে গেছে হরিণ, বন্য শূকর এবং মেছোবাঘ। এমনকি পার্কে যাওয়ার একমাত্র সেতুটির নির্মাণ কাজ বন্ধ 2.5 বছর ধরে। এতে দূর দূরান্ত থেকে আসা অনেক দর্শনার্থী ফিরে যাচ্ছেন। এই যে ব্রিজটা না থাকার কারণে দর্শনার্থী আগের থেকে অনেক কমে গেছে। কিছুই ঠিক নাই, ঘোরার মতন পরিবেশ সুন্দর। এটা দেখাশোনার কেউ নাই। আগে তো মানুষজন আইতে, হ্যাঁ মানুষজন আয় না। রাস্তাঘাট নাই, যার কারণে পর্যটক খুব কম আসে। দর্শকদের জন্য খুবই প্রয়োজন এই রাস্তাঘাট খুব সুন্দর করা। তবে সেতু নির্মাণ কাজ দ্রুত শেষ করার পাশাপাশি ইকো পার্কের সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বড় আকারে প্রজেক্ট, সেখানে ওয়াস্টার হবে, আরো আপনার রাস্তাঘাট উন্নয়ন হবে, ব্রিজগুলো হবে, যেগুলো খালে বড় ব্রিজ আছে সেগুলো হবে। সব কাজগুলো এখন চলমান পাইপলাইনে আছে। আমি ঠিকাদারের সাথে কথা বলছি, ঠিকাদার কাজ করতে রাজি আছে। এস্টিমেট অনুমোদন পেলেই আমরা হয়তো 1 মাসের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, এই কারণে অনেক পর্যটক অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে এই এলাকায় আসছে না। তো সেই বিষয়টাকে আমাদের এখানকার যারা লোকালি যারা আছেন তারাও গুরুত্ব দিচ্ছেন, আমরাও গুরুত্ব দিয়ে সরকারের কাছে সেই বাস্তবতাগুলো তুলে ধরার চেষ্টা করছি। ট্যাংরাগিরি ইকো পার্কে প্রবেশের জন্য প্রতি দর্শনার্থীর কাছ থেকে 12 টাকা করে রাজস্ব আয় করে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। নির্ধারিত সময়সীমার 3 বছর পেরিয়ে গেলেও পিরোজপুরের নাজিরপুর শেখমাটিয়া বাগেরহাট সড়কের 7 কিলোমিটার রাস্তার কাজ ফেলে রেখে টাকা উত্তোলন করে পালিয়েছে ঠিকাদার। এতে ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। তবে জনভোগান্তি লাঘবে সড়কের কাজ দ্রুত শেষ করার আশ্বাস এলজিইডির। পিরোজপুর থেকে জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রতিদিন ভাঙা সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত, খানাখন্দে ভরা রাস্তার কারণে আসতে চায় না কোনো যানবাহন। প্রচণ্ড ধুলা আর দুর্ভোগে নাকাল চলাচলকারীরা। তার উপর একটু বৃষ্টি হলেই পানি জমে দুর্ভোগ আরও চরমে পৌঁছায়। এমন বেহাল অবস্থা পিরোজপুরের নাজিরপুর শেখমাটিয়া গজালিয়া বাগেরহাট সড়কের। বছরের পর বছর কাজ ফেলে রাখলেও সড়কটির দুরবস্থা দেখার কেউ নেই। 2022 সালের 29 মার্চ শুরু হওয়া রাস্তার কাজটি শেষ হওয়ার কথা ছিল ওই বছরের 25 সেপ্টেম্বর। ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের চুক্তি হয়, কিন্তু সমাপ্ত না করেই লাপাত্তা ঠিকাদার। এই রাস্তাটা ফেলানো, গাড়িগুলো চলতে পারে না, লোকজন যাতায়াতে অসুবিধা হয়। বাচ্চা কাচ্চা নিয়ে কোনো মানুষ বেরোয় না, কোনো গাড়ি আমাদের এই রাস্তায় ঢোকার চায় না। বালুর ভিতর গাড়ি ধরতে পারে না, খোয়ার ভিতর গাড়ি চলতে পারে না, অ্যাক্সিডেন্ট করে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানালেন, কাজটি শেষ করার জন্য ঠিকাদারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কটির সংস্কার কাজ দ্রুত শেষ করার আশ্বাস তার। তত্ত্বাবধি এই কাজটি আমাদের সমাপ্ত করতে ব্যর্থ হয়েছি। আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত এই রাস্তাটি সমাপ্ত করার জন্য। 7 কিলোমিটার এই সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 7,57 লাখ টাকা। সময় সংবাদ, পিরোজপুর। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার 11 বছরেও নির্মাণ হয়নি হাসপাতাল। 3 দফা সময় বাড়ানোর পর নির্মাণ ব্যয়ও বেড়েছে 105 কোটি টাকা। অন্যদিকে 250 শয্যার সদর জেনারেল হাসপাতালে প্রায় প্রতিদিনই দ্বিগুণ রোগী ভর্তি হয়ে স্বাস্থ্যসেবা নেন। সংকট সমাধানে শিগগিরই নতুন হাসপাতালে কাজ শেষ করার আহ্বান রোগী ও এলাকাবাসীর। আর আগামী জুনের মধ্যে চালুর আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। 2014 সালে পটুয়াখালী মেডিকেল কলেজে যাত্রা শুরু হলেও হাসপাতাল নির্মাণ শুরু হয় 2016 সালে। 4 বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও 3 দফা সময় বাড়িয়ে চলতি বছরের জুনে নির্ধারণ করা হয়। 250 শয্যার সদর জেনারেল হাসপাতালে প্রায় প্রতিদিনই দ্বিগুণ রোগী ভর্তি হয়ে স্বাস্থ্যসেবা নেন। 11 বছরেও মেডিকেল কলেজের হাসপাতাল নির্মাণ শেষ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। সংকট সমাধানে দ্রুত নতুন হাসপাতাল নির্মাণ করা হলে স্বাস্থ্যসেবার মান বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 250 বেডের যে হাসপাতাল আছে যাতে রোগী পৌঁছে না, রোগী থাকতে কষ্ট হয়। বাংলা একই বেডে 2 জন ছিল,
এই এত ছোট বেডেতে 2 জন থাকা সম্ভব না। ওইটা যদি উদ্ভাবন করে, ওইটা কার্যকর করে, তাইলে আমাদের এই সমস্যা থেকে আমরা বেরোই আসতে পারি। তাড়াতাড়ি হয় এটা কার্যকর করার জন্য সরকারের প্রতি আমরা জোর আহ্বান জানাচ্ছি। এটা চালু হলে এখানে যে রেডিওলজি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যে ভারী যন্ত্রপাতি, আমাদের সিটি স্ক্যান, এমআরআই, এই ধরনের অনেক রকম এখানে যে উন্নত মানের যে চিকিৎসার এবং টেস্টিং যে মেশিনপত্র, এগুলোর মাধ্যমে আমরা রোগীদেরকে সেবা দিতে পারবো। কর্তৃপক্ষ বলছে মেডিকেল কলেজের হাসপাতালের নির্মাণ 85% কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে চালুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এটা রিভাইজড হয়েছে এবং রিভাইজড হওয়ার পরে এর কার্যক্রম 2025 সালের জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আশা করা যায় এই সীমিত এই সময়ের ভিতরেই আমরা বাকিটুকু শেষ করতে পারবো। জুন 25 পর্যন্ত টাইম আছে, এই টাইমে আর আশা করি বাড়ানো লাগবে না। আমরা সেভাবে, আপনারা দেখবেন কাজের কিন্তু এখন অগ্রগতি ভালো, এবং আমরা সেভাবে প্রোগ্রাম বা ওয়ার্ক প্ল্যান করেছি, সেই অনুযায়ী কাজ হচ্ছে। আশা করি আমরা জুনের ভিতরে আমরা শেষ করতে পারবো। গণপূর্ত বিভাগের তথ্য মতে 3 দফা সময় বাড়ানোর পর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 651 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। ঝালকাঠি সদরে 1 মাস ধরে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা। 2 জন চালকের মধ্যে একজনকে অন্যত্র বদলি ও আরেকজনের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ। এলাকাবাসী বলছেন, বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া বেশি হওয়ায় অনেক স্বল্প আয়ের মানুষ তা ব্যবহার করতে পারছেন না। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। গ্যারেজে পড়ে আছে ঝালকাঠির সদর হাসপাতালের আধুনিক 3টি অ্যাম্বুলেন্স। 2 জন চালকের মধ্যে একজন অন্যত্র বদলি এবং আরেকজনের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ। গত 1 মাস ধরে ঝালকাঠি শহরে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা। এলাকাবাসী জানান, আগে 3 থেকে 700 টাকার মধ্যে সরকারি অ্যাম্বুলেন্সে জেলা শহর কিংবা বরিশালে উন্নত চিকিৎসার জন্য যাওয়া যেত। এখন বেসরকারি অ্যাম্বুলেন্সে গুনতে হয় 1000 থেকে 1500 টাকা। এ কারণে অনেক স্বল্প আয়ের মানুষ রোগী পরিবহনে ব্যবহার করছেন ভ্যান বা রিক্সা। আমি বরিশাল যাইতে আছি, কিন্তু আমি যাইতে পারি না, সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ আছে। সরকারি অ্যাম্বুলেন্স বন্ধের কারণে প্রাইভেট অ্যাম্বুলেন্সে যাইতে হবে। মেডিকেল কর্তৃপক্ষ যারা আছে এরা কোনো পদক্ষেপ নেয় না। অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি জানি সঠিকভাবে মানুষ সরকারিরা পায়, এটা আমার অনুরোধ। তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। তত্ত্বাবধায়ক স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। গাড়ি চালক চলে আসা মাত্রই অ্যাম্বুলেন্স সেবা আবার চালু হবে। ঝালকাঠির সদর হাসপাতালে দৈনিক গড়ে 4 শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, ঝালকাঠি। সরস্বতী পূজা ঘিরে মাদারীপুরে চলছে 3 দিনের নানা আয়োজন। শহরের অর্ধশত মণ্ডপ সহ অলিগলি সেজেছে বর্ণিল সাজে। এই মুহূর্তে শহরের পুরান বাজার এলাকায় আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ইতিহাস ঐতিহ্যকে ঘিরে এই সরস্বতী পূজা শুরু হয় 3 দিনকে ঘিরে। আজকে সোমবার থেকে শুরু হয়েছে এবং রাতে বিজয় মিছিলের মাধ্যমে এই সরস্বতী পূজা শেষ হবে। এখানে নানা আয়োজন রাখা হয়েছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা আয়োজন রাখা হয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা পুজো উদ্যাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মণ্ডলের সাথে। তিনি জানিয়েছেন যে শহরের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আলোকসজ্জা করা হয়েছে, ব্যাপক শব্দযন্ত্র এবং বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এখানে ছুটে আসেন। এটি হচ্ছে উত্তরণ ক্লাবের পূজা অনুষ্ঠান। এখানে সন্ধ্যার পর থেকে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যে ব্যাপক আলোকসজ্জা রাখা হয়েছে সেটি কিন্তু বেশ জোরালো ভাবে জেলার পরিচিতি বাড়ায় এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু ভক্তবৃন্দ এবং দর্শনার্থীরা এখানে ছুটে আসেন। আমরা বিগত দিনের যে ইতিহাস এবং বিগত দিনের যে পূজার যে পরিসংখ্যান সেটাই আমরা দেখেছি যে কয়েক হাজার মানুষ এক একটি মণ্ডপকে সারা রাত এখানে উৎসবে মেতে থাকেন। শিক্ষার্থীরা মূলত বিদ্যার দেবী যে সরস্বতী, সেই সরস্বতীর পূজা করে থাকেন নানা পূজা অর্চনার মধ্য দিয়ে। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন শিক্ষার্থীরা এবং তারা বিদ্যা এবং জ্ঞানের জন্য এই সরস্বতী দেবীর পূজা তারা করে থাকেন না বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা আপনার কথা বলেছিলাম জেলার পুলিশ সুপার সাইফুজ্জামানের সাথে। তিনি বলেছেন যে পূজাকে ঘিরে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা মণ্ডপে আসতে পারে সে ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। আর পূজা শহরের অর্ধশত মণ্ডপে পূজা
কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মার্কিন পণ্য না নিয়ে নিজেদের দেশের উৎপাদিত পণ্য কিনতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর মধ্যে ওয়াশিংটনের কর আরোপ ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার হুমকি দিয়েছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তে মেক্সিকান ও কানাডিয়ান পণ্যের উপর 25% এবং চীনা পণ্য আমদানির উপর আরোপ করা হবে 10% শুল্ক। যুক্তরাষ্ট্রের বাজারে চলতি মাস থেকে এটা কার্যকর হবে। এমন সিদ্ধান্তের প্রভাব যে মার্কিন অর্থনীতিতে পড়বে সেটাও জানেন নতুন প্রেসিডেন্ট, আর তাই তো আগে থেকে জনগণকে সতর্ক করলেন তিনি। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেছেন, চীন, মেক্সিকো এবং কানাডার মতো দেশগুলো দশক ধরে যুক্তরাষ্ট্রকে লুটপাট করছে। যুক্তরাষ্ট্রের আগের অবস্থান ফিরিয়ে আনতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগরিকদের সামান্য দুর্ভোগ পোহাতে হতে পারে, আবার নাও হতে পারে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্পের শুল্ক আরোপের পর পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যে 25% কর আরোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন পণ্য না কিনে নিজেদের উৎপাদিত পণ্য কিনতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান তিনি। কঠিন পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান ট্রুডো। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের উপর কর আরোপের ঘোষণা দিয়েছে। ট্রাম্প ঘোষিত নতুন শুল্কের তীব্র বিরোধিতা করে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে চীন। এই ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার কথাও জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন। রাহনুল রানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউসে ফিরেই বিভিন্ন দেশের দিকে শুল্ক আরোপের হুঁশিয়ারি ছুড়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রত্যুত্তরে কিছু দেশও একই পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের এই খেলায় বিশ্ববাজারে বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি ঘটতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিনা বাক্যব্যয়ে যুক্তরাষ্ট্রের যাবতীয় শর্তে সম্মতি অথবা শুল্কের বোঝা। হোয়াইট হাউসে ফেরার পর থেকে এই নীতিতেই বিশ্বাসী হতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এর মধ্যেই কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এতে যুক্তরাষ্ট্রের $2.1 ট্রিলিয়ন বাৎসরিক বাণিজ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের চাকরির বাজারকেও প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দিকে কড়া জবাব ছুড়ে দিচ্ছে দেশগুলো। কানাডা এবং মেক্সিকো যেখানে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিচ্ছে, চীন বলছে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করবে তারা। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মধ্যেও আশার আলো দেখছে চীন। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র থেকে আমদানি কমানো শুরু করলে চীনের অভ্যন্তরীণ শিল্পে আলোড়ন দেখা দেবে। এমনকি প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে চীনের আধিপত্যেরও আশা করছেন তারা। তবে বিপত্তি ঘটতে পারে যদি এই পাল্টাপাল্টি শুল্ক আরোপ বাণিজ্য যুদ্ধের রূপ নেয়। ইউনিভার্সিটি অফ সিডনি বিজনেস স্কুলের অধ্যাপক কিউ বুহি বলেন, দেশগুলো একে অপরের ওপর শুল্ক আরোপ করতে থাকলে বিশ্ব অর্থনীতির ভারসাম্য নষ্ট হবে। দেখা দেবে অর্থনৈতিক বিচ্ছিন্নতাবাদ, যেখানে প্রতিটি দেশ শুধুমাত্র নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যাবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ট্রাম্পের মানবিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্তে বিশ্বজুড়ে স্বাস্থ্যসহ নানা খাতে বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে ইউএসএইডের কার্যক্রম। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে সহায়তার উপর নির্ভরশীল প্রকল্পগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পরপরই একটি নির্বাহী আদেশের মাধ্যমে আগামী 90 দিনের জন্য প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের কারণে নতুন তহবিল অনুমোদন বন্ধ থাকবে, সেই সঙ্গে চলমান প্রকল্পগুলোর কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে নবজাতকদের পুষ্টি ক্লিনিক সহ ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইড। এরই মধ্যে অত্যন্ত দরিদ্র দেশে তাদের পরিচালিত কয়েক ডজন শিশু পুষ্টি ক্লিনিক বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
গেল শুক্রবার স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, নিরাপত্তা সহ অন্যান্য খাতে সহায়তা দেয়া প্রকল্পগুলো বন্ধ করতে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোয় বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের কারণে বিভিন্ন খাতে মার্কিন সহায়তার উপর নির্ভরশীল প্রকল্পগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ম্যালেরিয়ার টিকা তৈরির একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। USAID ম্যালেরিয়া ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে পরিচালিত হচ্ছিল এই কার্যক্রম। বিশ্বের শীর্ষ দাতা দেশের পক্ষ থেকে এমন সহায়তা স্থগিতের ঘোষণা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ বিশ্বে অনেকের জীবন ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করছেন বিভিন্ন সহায়তা প্রতিষ্ঠান। এই পর্যালোচনা 85 দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আফগানিস্তান, পাকিস্তান, ইউক্রেন সহ অন্যান্য দেশে মার্কিন সহায়তা এই সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে যেতে পারে বলে জানান তিনি। এদিকে শনিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না USAIDর অফিসিয়াল ওয়েবসাইট। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারছে না কেউ। এমনকি খুঁজেও পাওয়া যায়নি USAIDর এক্স অ্যাকাউন্ট। পথ ছাড়লেন হান্নান সরকার, তবে কোনো অভিমান কিংবা ক্ষোভ নয়। কারণ হিসেবে তিনি বলছেন কোচিংয়ে ফিরতে চান। বিসিবি সভাপতি এবং বোর্ড পরিচালকদের সঙ্গে আলাপ করেই নিজের পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হান্নান। নির্বাচক ক্যারিয়ারে সবচাইতে আক্ষেপ হিসেবে মানছেন ঘরের মাঠে সাকিবের বিদায়ী ম্যাচ খেলতে না পারা। দায়িত্ব ছাড়লেও ফেব্রুয়ারি মাসটা কাজ করবেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে খেলার চাইতে বোধহয় ধুলোটাই বেশি। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ফারুক আহমেদ আর তার বোর্ড কর্তাদের সামলাতে হচ্ছে একটার পর একটা নেতিবাচক ইস্যু। যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। বিপিএল বিতর্কের মধ্যেই এবার উত্তাপ ছড়াচ্ছে নির্বাচক হান্নান সরকারের দায়িত্ব ছাড়া। প্রায় এক দশক পর নান্নু বাশারকে নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় লিপু হান্নান রাজ্জাককে। কিন্তু এর এক বছর পূর্ণ না হতেই সে দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন হান্নান সরকার। বিসিবিকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তার সিদ্ধান্ত। প্রশ্ন ছিল তার কাছে অভিমান থেকেই কি সরে যাওয়া। আলহামদুলিল্লাহ ক্রিকেট বোর্ড সাইড থেকে আমি যতটুকু সাপোর্ট আমার প্রত্যাশা করেছিলাম এজ এ সিলেক্টর, সেটা এজ গ্রুপ হোক, ন্যাশনাল সিলেক্টর হোক, প্রতিটা জায়গায় আমি সেই সাপোর্টটা পেয়েছি এবং আমার অপিনিয়ন দেওয়ার জায়গাটা সবসময় ওপেন ছিল। ন্যাশনাল সিলেক্টর তো আসলে সারা জীবনের কোনো কাজ না, একটা সময় পর্যন্ত আমাকে সেটা করা যেতে পারে, সেটা 3 বছর 4 বছর হতে পারে, তারপরে কিন্তু আমাকে অন্য সেক্টরে মুভ অন করতে হতে পারে। সো আমি খুব হ্যাপি যে ওই জায়গায় আমি কাজ করেছি, বাট আমার ফিউচার কেরিয়ারের কথা চিন্তা করে আমাকে এই মুভ অন করতে হচ্ছে ডিফারেন্ট সেক্টরে। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব নেওয়ার আগে বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘ সময় নির্বাচকের দায়িত্ব সামলেছেন হান্নান। যুব বিশ্বকাপজয়ী আকবর ইমনরাও তার হাতেই তৈরি। মূলত বিসিবিতে দেশি কোচদের কদর বেড়ে যাওয়ায় নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি। শুরুটা করতে চান ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই। এই ক্রিকেট বোর্ডের একটা পজিটিভ দিক আমি বলতে পারি যে আমাদের দেশি কোচদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম হয়েছে। তারা দেশি কোচদের প্রতি একটা ট্রাস্ট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমিও যদি কোচিংয়ে যাই, আমি যদি ভালো কাজ করি, ক্রিকেট বোর্ড হয়তো আমার দিকেও সেভাবেই দেখবেন। তবে আক্ষেপ আছে জাতীয় দলের সাবেক ওপেনারের, সেটা সাকিব আল হাসানকে নিয়ে। শুধু নির্বাচক হিসেবেই নয়, সাবেক ক্রিকেটার হিসেবেও হান্নান চেয়েছিলেন সাকিবের বিদায়টা হোক ঘরের মাঠেই। সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো, এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেতে পারে। কারণ সাকিবের সেই অ্যানাউন্সমেন্টটা আমার মুখ থেকে এসেছিল যে স্কোয়াডে ছিল, তারপরে দেশে আসতে না পারা, সেই জায়গাটায় আমার মানে লাস্টে একটা মিলেনি আর কি। অবশ্যই তো সব ডিপার্টমেন্টই দেখতে হবে যদি কোচ হতে হয়, বাট স্পেসিফিক যদি এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করে, আমি ব্যাটিংটার প্রতি বেশি মনোযোগী এবং আমি আসলে এসপির সঙ্গে একটা কোচিং প্রোগ্রামও করেছি 2 সপ্তাহ। এবার তো সিলেক্টর হিসেবে এসপির সঙ্গে ছিলাম, তার আগের বছরে আমি এসপির সঙ্গে 2 সপ্তাহ কিন্তু ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছি। পদত্যাগপত্র জমা দিলেও ফেব্রুয়ারি মাসটা কাজ করবেন হান্নান সরকার। তার স্থলে আপাতত কাউকে নিয়োগ দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শুরু হচ্ছে বিপিএল এর প্লে অফ পর্ব। মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে টানা 4 ম্যাচ হারা রংপুর ঘাম ঝরিয়েছে নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ডে। প্লে অফের বাধা টপকাতে লোকালদের পারফরমেন্সে গুরুত্ব দিচ্ছে রাইডার্স। মিরপুরে ম্যাচ শুরু হবে 1:30টায়। প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা রংপুর গ্রুপ পর্ব শেষ করে 3 নম্বরে থেকে। টানা 4 হারে রাইডার্সদের এখন উতরাতে হবে এলিমিনেটর বাধা। বাঁচা মরার লড়াইয়ে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সবশেষ দেখায় এই দলটার কাছে বড় ব্যবধানে হারে নুরুল হাসান সোহানরা। ঘুরে দাঁড়ানোর মিশনে তাই ঘাম ঝরিয়েছে রংপুর। নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ডের অনুশীলনে টিম কম্বিনেশন মেলানোর প্রস্তুতি মিকি আর্থারের শিষ্যদের।
শেষ কয়েক মৌসুম ধরে ভালো দল গড়েও ফাইনালে উঠতে পারছে না রংপুর। এবার সেই ভাগ্য পরিবর্তন করতে চায় দলটা, আর তা করতে লোকাল ক্রিকেটারের মনোযোগ বেশি রাইডার্সের। লাস্ট 2টা বছর আমরা রংপুরে কোয়ালিফাই 3 নাম্বার হয়েছে, আমরা ফাইনালে উঠতে পারি নাই। বাট এই বছর আরও একটা সুযোগ আসছে ইনশাল্লাহ। আমরা চাই আসলে যে এই লাস্ট 2 বছরে যেটা হয়েছে সেটা ব্রেক করতে চাই, যে ইনশাল্লাহ আমরা ফাইনালে যেতে চাই। তো ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে আমাদের লোকাল যে 7 জন খেলবে তাদের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট এই আগামী ম্যাচের জন্য। বড় সব নামের গুঞ্জন থাকলেও প্লে অফের আগের দিন পর্যন্ত রংপুর শিবিরে যোগ দেয়নি নতুন কোনো ফরেন রিক্রুট। দুশ্চিন্তার কারণ তাদের ব্যাটিং ইউনিটটাও। টুর্নামেন্টের সেরা 10 ব্যাটারের তালিকায় রংপুরের একমাত্র প্রতিনিধি ইফতেখার আহমেদ। টিকে থাকার মিশনে তাই বড় দায়িত্ব পালন করতে হবে ওপেনার সৌম্য সরকারের। দলটার বাকি ভরসা সাইফ সোহানরা, ভোগাবে খুশদিল সার না থাকা। অন্যদিকে ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে কিছুটা নড়বড়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজরা। নাইম শেখ, আবু হায়দার রনিদের পারফরমেন্সে নির্ভর করবে দলটার টিকে থাকার সমীকরণ। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ মাঠে নামানোর সম্ভাবনা বেশি রূপসাপাড়ের দলটার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফাইনালে ওঠার মিশনে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে এই দুই দল। টেবিল টপার হয়ে কোয়ালিফায়ারে যাওয়া বরিশাল বিশ্রামের সুযোগ দেননি ক্রিকেটারদের। অন্যদিকে মোহাম্মদ মিথুনরা ম্যাচের আগের দিন কাটিয়েছে হোটেলের রুমে। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। হঠাৎই শোরগোল হোম অফ ক্রিকেটে। নিরাপত্তা বেষ্টনী টপকে একাডেমি মাঠে ঢুকে পড়েছে বহিরাগতরা। মুশফিক হৃদয়দের মনোযোগটাও কিছুক্ষণের জন্য চলে গেল সেদিকে। নিরাপত্তা কর্মীদের প্রচেষ্টায় দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। বরিশালের ক্রিকেটাররাও ব্যস্ত হয়ে পড়েন অনুশীলনে। কোয়ালিফায়ারের ম্যাচটা বাঁচা মরার না হলেও জয় ভিন্ন কিছু ভাবছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে বরিশাল। বেলা 12:30টায় শুরু করা ট্রেনিং সেশনের শুরুটা ফুটবল দিয়ে। ক্লান্তি কাটিয়ে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় কিংবা তানভীর ইসলামরা। ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন কোচিং স্টাফের সদস্যরা। তবে এদিনও টিম প্র্যাকটিসে দেখা যায়নি নাজমুল হোসেন শান্তকে। প্রত্যাশিতভাবেই জাতীয় দলের অধিনায়কের আর এই বিপিএলে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। বেস্ট 11-এর চিন্তায় না থাকা এই বাঁহাতি দল থেকেও যেন অনেকটাই বিচ্ছিন্ন। যদিও শান্তকে ছাড়াই টিম কম্বিনেশনটা দারুণ বর্তমান চ্যাম্পিয়নদের। লোকালদের পাশাপাশি পারফর্ম করছেন বিদেশিরাও। কোয়ালিফায়ার পর্বে দলে অন্তর্ভুক্তি ঘটতে পারে অ্যাডাম মিলনের, যদিও ম্যাচের আগের দিনের অনুশীলনে আসেননি দলের বিদেশি ক্রিকেটাররা। হেড টু হেডে সমানে সমান দুই দল। একদিন আগেই এই বরিশালকে হারের স্বাদ দিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে মোহাম্মদ মিথুনের দল। এবার মিশন ফাইনালে ওঠার, যদিও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিশ্রামে কাটিয়েছে চিটাগং কিংস। লোকালদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল চিটাগংয়ের। বোলিং ইউনিটে সামনে থেকে পারফর্ম করছেন লঙ্কান বিনুরা ফার্নান্দো। ব্যাটিং ইউনিটটাও দারুণ। গ্রুপ পর্বে সর্বোচ্চ 5 বার দলীয় রান 200-র বেশি পার করার রেকর্ডটা তাদের দখলে। কোয়ালিফায়ারে তাই নির্ভর হয়েই নামবে দলটা। হারলেও যে সুযোগ থাকছে ফাইনালে ওঠার। সাব্বির মিথুন, সময় সংবাদ। শুনেছে বাফুফের তদন্ত কমিটি। মোট 18 ফুটবলারের মধ্য থেকে এদিন 7 জনের সঙ্গে কথা বলেছে বাফুফে। এই ইস্যুতে প্রয়োজনে কোচের সঙ্গেও কথা বলা হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান। কমিটিতে কোনো কোচ না থাকলেও টেকনিক্যাল ইস্যুগুলো সমাধানে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি। দুটি ভিন্ন সময়ে দেশের নারী ফুটবলের দুটো ভিন্ন রূপ। কাকডাকা ভোরে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ব্যস্ত একদল, ঠিক তার বিপরীত সময়ে সন্ধ্যায় ব্রিটিশ বিরোধীরা হাজির বাফুফের তদন্ত কমিটির টেবিলে। বিদ্রোহী গ্রুপে নাম লিখিয়েছেন 18 জন। তবে এদিন তদন্ত কমিটির শুনানিতে অংশ নিয়েছেন 7 ফুটবলার। সানজিদা সুমাইয়ার সঙ্গে ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন। এলিগেশন শিটে আলাদাভাবে অভিযোগ উল্লেখ করেছেন তারা। বাকি সবার বক্তব্য শুনে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত জানাবে তদন্ত কমিটি। 18 জন মেয়েকে চিঠি দিয়েছিলাম যে ওদের সাথে আমরা বসবো। তো আজকে আমরা 7 জনের সাথে কথা বলতে পেরেছি। বাকিদের সাথে আমরা আগামীকাল কথা বলবো। আমরা আশাবাদী যে আমরা বৃহস্পতিবার মধ্যে প্রতিবেদন তৈরি করতে পারবো।
অচল হওয়ার পথে দেশের নারী ফুটবল, আর তাই সংকট নিরসনে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে চায় বাফুফে। প্রয়োজনে কোচ পিটার বাটলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গেই কথা বলা হবে বলে জানান ইমরুল হাসান। আমরা শুধু এই অভিযোগকে, যে অভিযোগটুকু মেয়েরা লিখিতভাবে দিয়েছে, আমরা সেটার উপরে কাজ করছি। যদি প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই স্বাস্থ্য সংশ্লিষ্ট আরও যারা আছে তাদের সাথে আমরা কথা বলি। ফুটবলারদের 6 দফার মধ্যে আছে কোচিংয়ের টেকনিক্যাল ইস্যু, যার জন্য তদন্ত কমিটিতে একজন পেশাদার কোচ রাখা হলে আরও সহজ হতো কিনা এমন প্রশ্ন ছিল তদন্ত কমিটির প্রধানের কাছে। প্রেসিডেন্ট আমাদের 7 জনকে দিয়েছেন, তো আমাদের তো এখানে কোচ হয়তো নাই, কিন্তু আমাদের এখানে কিন্তু বাংলাদেশের এক্সপায়ার যারা ফুটবল ভালো বোঝেন এরকম কিছু কিন্তু আছে, এবং বেশ কিছু ফুটবল সংশ্লিষ্ট সংগঠন কিন্তু এখানে এই কমিটির সাথে জড়িত আছে। এদিকে বেড়েছে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করা ফুটবলারের সংখ্যা। শুরুতে 12 জন নিয়ে কাজ করলেও এই ব্রিটিশ কোচের তালিম নিচ্ছেন এখন 15 ফুটবলার। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কোচের সঙ্গে ফুটবলারদের টানাপোড়েনের পরও নারী ফুটবল নিয়ে আগ্রহ হারাচ্ছে না পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। দলের বর্তমান স্পন্সরের সঙ্গে আরও 6 বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছে ফেডারেশন। এদিকে বিলম্ব হলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষেই ঘোষণা করা হবে বাফুফের অফিসিয়াল কিট স্পন্সর প্রতিষ্ঠানের নাম। বিদেশি নয়, দেশি প্রতিষ্ঠান হতে যাচ্ছে হামজা জামালদের কিট স্পন্সর। এছাড়াও জাপানিজ একটি প্রতিষ্ঠানের সঙ্গে ফুটবলের জন্য চুক্তি করেছে বাফুফে। মেয়েরা দেশের জন্যই খেলে, বাজে সময় পার করছে দেশের নারী ফুটবল। কোচ ইস্যুতে বিদ্রোহ ঘোষণা করেছেন বাফুফের ক্যাম্পে থাকা 18 ফুটবলার। হেড কোচ পিটার বাটলারের অধীনে নয় কোনো অনুশীলন, প্রয়োজন হলে একযোগে অবসরে যাওয়ার ঘোষণাও দিয়েছেন সাবিনা, সানজিদা, ঋতুপর্ণারা। তবে এমন দুঃসময়েও নারী ফুটবল নিয়ে আগ্রহ হারাচ্ছে না পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। নারী দলের সঙ্গে বর্তমানে যুক্ত থাকা মূল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে আরও 6 বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাফুফে। আমাদের নারী ফুটবলের যে টিম স্পন্সর ছিল, যেটা দীর্ঘদিন ধরে একটি সংস্থার সাথে ছিল, যাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, সো তাদের সাথে ইতিমধ্যে এটা আমরা আরও 6 বছরের জন্য নবায়নের সমগ্র অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। এরপরে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের পুরুষ দলের টিম স্পন্সর, যেটা কখনো আমরা পাইনি, সেটা নিয়ে এখন আমরা কাজ করছি। এদিকে জানুয়ারির শেষ সপ্তাহে জাতীয় দলের অফিসিয়াল কিট স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিল বাফুফে। তবে প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় বিলম্ব হয় তাতে। সভাপতি ফিরলেই আনুষ্ঠানিকভাবে কিট স্পন্সর প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে বাফুফে। তা হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষে। তবে চূড়ান্ত হয়ে গেছে কিট স্পন্সর প্রতিষ্ঠান। বিদেশি নয়, দেশি একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাফুফে। এছাড়া ফুটবল আসছে জাপানি একটি কোম্পানি থেকে। আমরা কিটের ব্যাপারে একটি দেশি সংস্থার সাথে চূড়ান্ত করেছি সবকিছু, আর ফুটবলের ব্যাপারে একটি জাপানি ম্যানুফ্যাকচারের সাথে আমাদের মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। এরই মধ্যে নতুন কিট দিয়ে ট্রায়ালও দিয়েছেন ফুটবলাররা। তাদের সম্মতি পেয়ে চুক্তি চূড়ান্ত করেছে ফেডারেশন। নেওয়া হয়েছে কোচদের মতামত। আমরা এক সেট জার্সিজ আমাদের ক্যাম্পে যারা আছেন নারী ফুটবলারদের দিয়েছিলাম, তারা ওইটা পরে প্র্যাকটিসও করে, তারা ইউজ করে, তারপরে তারা আমাদের তাদের ফিডব্যাকটা দেন। ছেলেদের ক্ষেত্রেও আমরা করেছি, আমরা একটা র্যান্ডমলি একটি ক্লাবকে, যেখানে বিদেশি প্লেয়ারও আছে, তাদেরকে দিই জার্সিগুলি। আগামী 26 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই ম্যাচেই ফুটবলারদের দেখা যাবে নতুন জার্সি গায়ে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।